বর্ণালী এসছে দেখছি। হ্যাঁ, দেখতে পেয়েছি তোমাকে। সবাই একে একে জয়েন করে যাও। বৈশালী, অনিন্দিতা, গোপাদি। আছি, মোটামুটি ঠিক আছি, ভালো আছি। শুনতে পাচ্ছ তো? আমাকে শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ গো, তোমরা একটু জানাও সব ঠিক আছে কি না। আচ্ছা, অল ওকে, ঠিক আছে। আর দু একজন জয়েন করে যাক, তারপরে সব কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2024 সবার আনন্দ আনুক সবার জীবনে। সবাই ভালো থেকো। হ্যাঁ, পিকনিকে তো যাওয়ার ইচ্ছে আছে, যাব ভেবেছি। তোমরা কে কে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে সব। রুনা এসছে। আচ্ছা, সুদীপ্ত মিত্র, সুদীপ্তা না সুদীপ্ত, আমি বুঝতে পারছি না, মানে স্পেলিং তো একই। প্রিয়া। আচ্ছা, অনেকেই তো এসে গেছে দেখতে পাচ্ছি। তো সময় নষ্ট করব না, কখন না কখন নেট চলে যাবে বা ইয়ে হবে, সেই জন্য শুরু করে দিচ্ছি। পরে পরে যারা জয়েন করবে আস্তে আস্তে পরে শুনে নেবে আর কি, কারণ সময় বেশি নেই। হ্যাঁ, মিঠু, হ্যালো, হাই। ঠিক আছে, আমি আর তোমাদের দেখছি না, কমেন্ট পড়ছি না, পরে সবাইকে আমি উত্তর দেব। শুরু করে দিচ্ছি কেমন? তো তোমরা তো জানোই, আমি প্রথমেই গুরুদেব রাম ঠাকুরকে নিয়ে একটু কথা বলি, তারপরে শুরু করি অন্য গল্প। আচ্ছা, সুদীপ্তা, সুদীপ্তা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো সবাই সঙ্গে থেকো। অনেক দিন বাদে এলাম, আমার খুব ভালো লাগছে, সেই জন্য বহুদিন আসতে পারিনি, পারিবারিক কারণে একটু সমস্যা চলছিল। তো এসে গেছি, আবার আশা করছি রেগুলার তোমাদের সাথে দেখা করতে পারবো। আচ্ছা, তো শুরু করে দিচ্ছি। তো ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুর, উনি যখন ছোট ছিলেন, উনি তো বাংলাদেশে জন্মেছিলেন। বাংলাদেশে তখন ওনাদের পরিবারে খুবই দারিদ্র ছিল, খুবই দরিদ্র পরিবার ছিল। তো সেই সময়টা দিয়ে উনি তখন বালক বয়স, তখন কত হবে, 15-16 বছর বয়স হবে। তো তখন পরিবারে প্রচণ্ড দারিদ্র দেখা দিয়েছিল, খুবই কষ্টে সংসার চলছিল। সেই জন্য বাড়ির সব ছেলে সবাই যে যার সামর্থ্য মতন কাজকর্ম করার চেষ্টা করছিল। তখন ঠাকুর ভাবলেন যে আমি কি করি, বেরিয়ে পড়লেন কাজের সন্ধানে। বেরিয়ে যেতে যেতে ফেনী বলে একটা জায়গায় উনি এসে একজন উকিলের সাথে ওনার দেখা হলো। তো সেই উকিলকে উনি বললেন যে দেখুন, আমার খুবই একটা কাজের প্রয়োজন, আমাকে যদি একটা কাজ জোগাড় করে দেন খুব ভালো হয়। তখন উনি ভদ্রলোক বললেন, ঠিক আছে, কাজ আর কি দেবো তোমাকে, তা তুমি কি রান্নাবান্না করতে পারো? তখন বলছে, হ্যাঁ আমি রান্নাবান্না করতে পারি। তা বলছে, তুমি জাতে কি? তা বলছে, আমরা ব্রাহ্মণ। তখন বলছে, তাহলে ঠিক আছে, আমার বাড়িতে একজন পাচকের দরকার, রান্নার লোকের দরকার। তো তোমাকে আমি আমার বাড়িতে তাহলে নিয়ে যাচ্ছি, তুমি রান্না বান্না করবে, থাকবে, এই কাজই তুমি করো, তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? তা ঠাকুরের তো সব কাজই সমান, ঠাকুরের কাছে কোনো ব্যাপারই না। উনি তো পাচকের কাজে বহাল হলেন, এবং উনি কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করতেন।
আর সব কাজেই তো ওনার নিষ্ঠা ছিল, সেজন্য রান্না বান্না করে সবাইকে পরিবেশন করা, রান্না করা সমস্ত করতেন, নিজে কিন্তু খাবার গ্রহণ করতেন না। সেটা কেউ জানতো না, গোপনে তিনি খাবারটা অন্য জায়গায় দিয়ে চলে আসতেন। একজন মানে পুকুর ধারে একটা জায়গায় উনি দিয়ে আসতেন, সেটা গল্পটা আলাদা, এটা অন্য গল্প একটা। তো সেই বাড়িতে উনি অনেক দিন ধরেই বেশ কাজকর্ম করছেন, কিন্তু সন্ধেবেলার দিকে হলেই উনি তো ওই সাধন ভজন করেন, ধ্যান করেন, এই সমস্তগুলো ওরা লক্ষ্য করতো, করে একটু উপহাসও করতো, বাবা তোমার তো দেখছি খুব একেবারে দেবদ্বিজে ভক্তি, বাবা খুব ঠাকুর দেবতা মানো নাকি, মাঝে মাঝেই বিভিন্নভাবে ওনাকে একটুখানি করা হতো, একটু ছোট চোখে, মানে যা হয় বাড়ির রান্নার লোক, সেইভাবেই তাকে একটুখানি দেখা হতো। সেরকম সম্মানজনক কিছু কথা ওনার সাথে হতো না। তো এইভাবেই চলছিল। উনি ওইগুলো সব গায়েও মাখতেন না। তো একবার ওই উকিলের বাড়িতে উকিল ঠিক করলো যে আমার কালী পুজো হবে, বিরাট বড় করে কালী পুজো দেওয়া হবে। সে অনেক প্রচুর লোক নিমন্ত্রিত হয়ে গেল, মানে 100-150 লোককে নিমন্ত্রণ করা হয়ে গেল। তো বিরাট আয়োজন। কিন্তু কি হলো, ঠিক পুজোর আগের দিন জানতে পারা গেল যে পুরোহিত মশাই পুজো করবেন তিনি আসতে পারবেন না কিছুতেই, কোনো একটা কারণে তার বাধা পড়ে গেছে, মানে তিনি আসতে কিছুতেই পারবেন না। তখন আর হাতে একদমই সময় নেই, একদিনের মধ্যে কোথায় পুরোহিত পাবে, চারিদিকে লোক পাঠাচ্ছেন, খোঁজ পুরোহিত, কোথাও কোনো পুরোহিতের দেখা নেই। ওই দিনকে কাউকে আর পাওয়া যাচ্ছে না। তখন কিছু লোক বলল, তা আপনি এত ভাবছেন কেন, আপনার বাড়িতে যে বামুন ঠাকুর পুজো রান্না করে সে তো খুব পুজো আচ্চা করে, সে কি পারবে না কালী ঠাকুরের কালী পুজো করে দিতে? একবার বলে দেখুন না, যখন উনি তো ব্রাহ্মণও আছেন, এইসব বলেছে পাড়াপড়শিরা। তখন সত্যি ঠাকুরকে এসে ওই ভদ্রলোক বলেছেন, ওই উকিল বলেছেন যে আচ্ছা তুমি তো খুব সাধন ভজন করো দেখি, তুমি তো খুব দেবদ্বিজে তোমার ভক্তি আছে, তা তুমি কি আমার এই কালী ঠাকুরের পুজো করতে পারবে? তখন উনি বলছেন, আপনি অনুমতি করলেই করতে পারি। তখন বলছে, হ্যাঁ করো, আমার কোনো অসুবিধে নেই, তুমি যদি পুজোটা করে দাও আমার ভালোই হবে। তো ঠিক আছে, পুজো করে দেবেন। তো পুজো হচ্ছে যেমন করে, উনি তো খুবই নিষ্ঠা ভরে পুজো করেছেন মা কালী। পুজো হয়ে যাওয়ার পর কিছু লোক ওনার পেছনে পড়ে গেছে, ও ঠাকুর কি হলো, কি পুজো করলে, কি বললো মা, তোমার সাথে কথা বললো নাকি, এরকম করে উত্ত্যক্ত করতে শুরু করেছে। কেউ জিজ্ঞেস করছে যে কি হলো, কথা হলো, মা কালী তোমাকে কি বলেছে, এই সমস্ত জিজ্ঞেস করে অনেকক্ষণ ধরে খুব উত্ত্যক্ত করা। প্রথমে উনি কোনো জবাব দেননি, উনি একটুখানি উত্ত্যক্ত হয়ে গেছিলেন, যে কিরকম যেন একটা ওনাকে মানে অশ্রদ্ধা করার মতন করে করছে। উনি যেহেতু পাচক ব্রাহ্মণ, সেহেতু ওনার পুজো যেন ঠিকঠাক হয়নি, এরকম একটা ভাবসাব লোকজনের। সেই জন্য উনি কী করলেন, খুব রেগে গেলেন, একটু রেগে গিয়ে উনি বললেন যে হ্যাঁ, মার সাথে আমার কথা হয়েছে, মা বলেছেন কি জানেন, বলেছেন যে এত আয়োজন করে পুজো করছে তার ছেলেটাকে আমি খেয়ে নেব। তখন তো সবাই, কি বললে তুমি, এই ধরনের কথাবার্তা বলছো, এই করছো বলে মানে চড়াও হয়ে বা এই মারে কি সেই মারে অবস্থা। হ্যাঁ, কথাটা কানে উঠলো এর, যার বাড়ি, বলছে তুমি এই ধরনের কথা বলেছো, তুমি কী করে এই ধরনের কথা মুখে উচ্চারণ করতে পারলে, এই সমস্ত বলে ঠাকুরকে এত গালিগালাজ করতে লাগলো। ঠাকুর বললেন আমি আর কাজ করব না বলে কাজ ছেড়ে দিয়ে উনি চলে গেলেন ওখান থেকে, ওখানে আর রইলেন না। এর ঠিক 2-3 দিন বাদে হঠাৎ ওই ভদ্রলোকের ছেলের কলেরা হলো, এবং সত্যি ওই ছেলেটিকে আর বাঁচানো গেল না। তো কথাটা ফলে গেল ঠাকুরের। তখন অনেকেই জিজ্ঞেস করেছিল পরে, ঠাকুর আপনি পালিয়ে এলেন কেন? বলছে পালিয়ে না এলে আমারে ওরা মায়েরা ফেলতো, কারণ ওরা তো বুঝতো না যেটা আমি অভিশাপ দিইনি, এটা মায়েরই ছিল, ইচ্ছে ছিল, মানে এটা নিয়তি ছিল ওর বাচ্চাটার। কিন্তু ওরা ভাবতো যে আমি কিছু করেছি যার জন্য এরকম হয়েছে, আমাকে ওরা প্রাণে মেরে ফেলতো, সেই কারণে আমি ওখান থেকে চলে এসেছিলাম। তো এই একটা ঘটনা। আর একটা ঘটনা বলি ঠাকুরেরই, যারা জানো
তারা তো জানোই যে ঠাকুর বাত রোগে খুব কষ্ট পেতেন, মাঝে মাঝে এত বেশি বাতের যন্ত্রণা হতো যে উনি মানে টিকতে পারতেন না, প্রচণ্ড কষ্ট পেতেন বাতের যন্ত্রণা। তা এই বাত রোগটা কীভাবে এলো ওনার, সেটাই। একবার উনি বাঁশবেড়িয়াতে এক ভদ্রলোকের বাড়িতে থাকতেন, তখন ওনারই এক মানে আর কি শিষ্য তার বাড়িতে ছিলেন আর কি। তো ওই শিষ্যর যে ছেলেটি বাচ্চা ছেলেটার প্রচণ্ড বাতের যন্ত্রণা, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, মানে এত কষ্ট চোখে দেখা যায় না। আর তখন তো অত ওষুধ বিষুধ বেরোয়নি বাতের, সাংঘাতিক রকমের বাত ব্যাধিতে সেই বাচ্চাটা আক্রান্ত ছিল। বহু ডাক্তার বুদ্ধি করে কিছুতেই কিছু হয় না। তখন ওরা ঠাকুরকে ধরলো যে ঠাকুর, আপনি এর একটা বিহিত করুন, আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, এইভাবে কষ্ট পাচ্ছে, ওর যেন সেরে যায় এই জিনিসটা। তখন গুরুদেব বললেন ঠিক আছে, আমি দেখছি কি করা যায় বলে উনি সোজা গিয়ে একদম গঙ্গার ধারে গিয়ে বসে ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে দেখা গেল ওনার সমস্ত শরীর যেন অসাড় হয়ে আসছে, প্রচণ্ড যন্ত্রণা বেড়ে গেছে। এরকম হতে হতে উনি প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থায়। আসলে ওই বাচ্চাটির বাত ব্যাধিটা ওনার শরীরে এসে গেছে আর কি। এবারে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আর যখন গুরুদেব ওই সময় কষ্ট পাচ্ছেন, বাতের যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় শুয়ে পড়েছেন, তখন উনি দেখছেন যে ওনার যে গুরুদেব, তিনি হঠাৎ ওনার পেছনে চলে এলেন, এসে ওনাকে একটা জোরে লাথি মারলেন। লাথি মারাতে উনি গড়িয়ে পড়তে পড়তে অনেক দূর ছিটকে পড়ে গেলেন। তখন গুরুদেব ওখান থেকে ওনার গুরুদেব ওনাকে বলছেন, রাম, তুমি ওইখান থেকে উঠে আমার কাছে আসার চেষ্টা করো, যেভাবে পারো তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আস্তে আস্তে করে আমার দিকে উঠে চলে এসো। তো গুরুর কথা অমান্য করতে পারছেন না, উনি অনেক কষ্ট করে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আস্তে 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 করে গুরুর কাছে এসে দাঁড়াতে গুরুদেব বললেন, যাও, তোমার ব্যাধি আমি মোটামুটি নিয়ে নিয়েছি, কিন্তু আরও একটুখানি তোমার কিন্তু থেকে গেল, আমি তোমাকে পুরোটার থেকে নিষ্কৃতি দিতে পারলাম না। এই ব্যাধি তোমাকে, যতদিন তোমার এই দেহ থাকবে ততদিন এই ব্যাধি তোমাকে মাঝে মাঝে কষ্ট দেবে, কিন্তু তুমি যে অবস্থার মধ্যে পড়েছিলে, পুরো ছেলেটির সমস্ত ব্যাধিটা তোমার নিজের শরীরে নিয়ে নিয়েছিলে, সেটা থেকে তোমাকে আমি নিষ্কৃতি দিলাম বলে উনি অদৃশ্য হয়ে গেলেন। তো সেই তারপর থেকে গুরুদেব কিন্তু এই বাতের ব্যথায় বছরে একবার দুবার খুবই কষ্ট পেতেন। জয় গুরু। তো আশা করি তোমাদের ভালোই লাগলো গুরুদেবের গল্প। শুভ্রা সান্যাল দেখছেন, আচ্ছা, অঙ্কিতা, অনেকে আরও এসেছো, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, এইবারে চলে যাই ভূতের গল্পে। আচ্ছা, আজকে যে গল্পটা প্রথমে বলবো সেটা আমাকে কালু ভাই দেখছে। হ্যাঁ, আচ্ছা, ভালো লেগেছে, ভালো লাগলেই আমি খুশি। আচ্ছা, আজকে যে ভৌতিক গল্পটি আমি বলবো সেটি আমার এক ফেসবুকের দিদি আর কি, অদিতি বসু, উনি বলেছিলেন বলতে উনি লিখে পাঠিয়েছিলেন, আমি সেটা ওনার অনুমতি নিয়ে তোমাদের শোনাবো বলে বসেছি আজকে। তো ওনার বাবার গল্প আর কি, ওনার বাবার নিজের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প তোমাদের আজকে বলবো। ওনার বাবা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে খুবই উঁচু পদে চাকরি করতেন। তো সেই জন্য ওনাকে বছরের মধ্যে অনেক দিন ট্যুরে থাকতে হতো, এদিক ওদিক সেদিক যেতে হতো, বিভিন্ন কনফারেন্সে এটায় ওটায় ওনাকে যেতেই হতো। আমার গানের দিদির গল্প তো আমি বলেছি, তোমরা যদি বলো তো আমি একদিন আবার
বলবো, মানে অনেক ঘটনা তো, আমি কোনটা যে বলেছি আর কোনটা যে বলিনি এখন ঠিক স্মরণে নেই আমার। তোমরা যদি শুনতে চাও আমি আবার বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন বাদে এলাম, একটুখানি সমস্যায় ছিলাম। যাই হোক, আমি আর কমেন্ট পড়ছি না, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে গল্পটা। তো ওই ওনার বাবাকে বাপি বলতেন। তো উনি ওই রকম একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উঁচু পদে ছিলেন এবং ওনাকে সেই সূত্রে বহু জায়গায় ট্যুরে যেতে হতো। তা সেবারও এরকম ট্যুর পড়েছিল, ওটা ওনাকে যেতে হয়েছিল। জায়গাটার নাম হচ্ছে, একটু দেখে নিই, হ্যাঁ, গৌহাটি। হ্যাঁ, গৌহাটিতে যেতে হয়েছিল। তো গৌহাটিতেও না মাঝে মধ্যে কনফারেন্স হতো। সেখানে গৌহাটিতে উনি স্টেডিয়ামের একটা ইয়েতে পান্থনিবাসে থাকতেন। ওটা খুব পছন্দের ছিল, কারণ ওই পান্থনিবাসটা জানলা দিয়ে নাকি ব্রহ্মপুত্র নদটাকে দেখা যেত। সেজন্য ওনার খুব পছন্দের একটা জায়গা ছিল। তো সেবারে উনি গেছেন, গিয়ে ওখানে উঠেছেন। তো কনফারেন্স চলবে 3-4 দিন ধরে চলবে, ওখান থেকে উনি যাতায়াত করবেন আর কি, কাছাকাছি নিয়েছেন কনফারেন্স হল থেকে ওই যে রিসর্ট বা পান্থনিবাস, ওখানে ছিলেন উনি। তো ঠিক আছে, ওখানে সুন্দর একটা ঘর যেমন প্রত্যেকবারই দেয় সেরকম একটা ঘরে উনি পেয়েছেন আর কি জায়গা। তো ভালোই কাটছে, মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেল রাত্রি সন্ধেবেলা যখন ডিনার সেরে নিয়েছেন, ওনার খুব গল্পের বই পড়ার নেশা ছিল। রোজই রাত্রিবেলা একটা গল্পের বই নিয়ে উনি শুতেন। গল্পের বইটা পড়তে পড়তে মোটামুটি ঘুম এসে গেলে আলো টালো নিভিয়ে উনি শুয়ে পড়তেন। তো সেদিনও এই ব্যাপারের অন্যথা হয়নি, উনি গল্পের বই নিয়ে শুয়েছেন এবং গল্পের বই পড়তে পড়তে বেশ ঘুম এসে গেছে। আলো টালো নিভিয়ে দিয়ে উনি অন্ধকারেই মানে স্বচ্ছন্দ ছিলেন, ওই ছোটো আলো জ্বালাতেও চাইতেন না। তো এমনি পুরো অন্ধকার করেই শুয়ে ঘুমিয়ে পড়েছেন যথারীতি। তো ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুমটা আচমকা ভেঙে গেছে। কেন ভেঙে গেছে, মানে ভেঙে গেলেও উনি অন্ধকার তো, মানে চোখ বন্ধ করেই উনি শুনতে পাচ্ছেন যেন ঘরের মধ্যে কতগুলো ছেলে গলার স্বর, মানে কিছু কথা বলছে, কিছু আলোচনা হচ্ছে, এরকম একটা গম 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 আওয়াজ হচ্ছে, গুনগুন গুনগুন করে কারা যেন কথা বলছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। তো উনি প্রথমে ভাবলেন কী হলো, এরকম আওয়াজ কোত্থেকে আসছে, ঘরের মধ্যে দরজা জানলা সব, দরজা টরজা বন্ধ, পাশের কোনো ঘর থেকে কেউ এত রাত্রিরে কী জানি কি, এইসব ভাবতে ভাবতেই উনি চোখটা খুলেছেন। তার জানলা দিয়ে একটা মৃদু আলো, বাইরে চাঁদের আলো আর কি, ঘরের মধ্যে এসে আবছা আলো পড়ছিল। অনেকক্ষণ চোখে অন্ধকার থাকলে চোখটা আমাদের সয়ে যায় না, তখন আবছা আলোতেও কিছু কিছু জিনিস দেখা যায়, ঘরের মধ্যে আবছা একটু দেখা যায়। তো সেই রকমই আবছা আলোয় উনি দেখলেন ঘরের মধ্যে 3-4টে ছেলে, অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে রয়েছে, মানে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে। না, ভীষণ হকচকিয়ে গেছেন, মানে এটা কি করে সম্ভব, ঘরের দরজা বন্ধ, ঘরের মধ্যে 3-4টে ছেলে, এরকম ইয়াং ছেলে এসে গল্প করছে, কথা বলছে, ঠিক দেখছি না কি। বলে উনি তাড়াতাড়ি করে বেড সুইচটা অন করেছেন, মানে 0 পাওয়ারের যেটা জল, সেটা অন করেছেন। সেটা অন করতে দেখছেন না, ঘরের মধ্যে কেউ কিচ্ছু নেই, কিছুই নয়, একদম যেমন ছিল তেমনই। তো উনি ভাবছেন যে কি হলো ব্যাপারটা, আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি, মানে কি এরকম অদ্ভুত। তো উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 2টো বাজে রাত্রি। তো উনি উঠে আবার, ঘুমটাও ভেঙে গেছে, বাথরুম টাথরুম করে এসে জল টল খেয়ে আবার শুয়ে পড়েছেন আলো টালো নিভিয়ে দিয়ে। ব্যাস, তারপরে আর কিছু হয়নি রাত্রিরে। তো কিন্তু মনের মধ্যে ওনার একটা খটকা লাগলো, এটা কি দেখলাম, মানে কি এটা কি ঘটলো ব্যাপারটা, এটা কি সত্যি আদৌ কোনো স্বপ্ন ছিল নাকি আমি সত্যি এরকম কিছু দেখলাম, এরকম একটা মনের মধ্যে সন্দেহ হচ্ছিল। তো সকালবেলা যে ছেলেটি চা দিতে আসে, একটা বাচ্চা অল্প বয়সী ছেলে, সে এসছে চা দিতে, তখন তাকে বলেছে যে হ্যাঁ গো, এই ঘরটার কি কোনো
ব্যাপার আছে, কোনো ঘটনা আছে? বলছে সে তো হাঁ করে তাকিয়ে আছে। বলছে কি বলছেন বাবু, এই ঘরটা আবার কি ঘটনা? না আমি তো জানি না রে, না এই ঘরটায় তো কিছু হয়নি, ঠিকঠাকই আছে তো সব। তখন আচ্ছা যাও, তুমি যাও। বলছে কেন, কী হয়েছে? বলছে না কিছু হয়নি, তুমি যাও। ওকে পাঠিয়ে, তারপর তো উনি তো কনফারেন্স ছিল, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে, স্নান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে উনি তো কনফারেন্সে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে কনফারেন্সে কাজের ইয়েতে তো ওই সব মাথা থেকে একদমই বেরিয়ে গেছে যে কি হয়েছিল না হয়েছিল। আর কারোর সাথে ইনি আলোচনা করার সময়ও পাননি, আর এটাকে এতটা গুরুত্বও দেননি উনি ব্যাপারটা। তো রাত্রির বেলায় ফিরে এসছেন, ফিরে এসে যেমন ডিনার করেছেন, খুবই সারাদিনে টায়ার্ড ছিলেন। তো উনি আলো ঠালো নিভিয়ে দিয়ে শুয়ে পড়েছেন। ঘুমিয়ে মানে সেদিন আর বই পড়ার মতনও ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে অভ্যেস 2-4 লাইন হলেও পড়তে হবে, একটু বই নিয়ে শুয়েছেন। বইটা মানে এক পাতা পড়তে পড়তেই ওনার চোখে ঘুম জড়িয়ে এসছে, উনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমিয়ে পড়ে আবার ঠিক ওরকম রাত 2টো তখন বাজে প্রায়, তখন ওনার আবার একটা অস্বস্তিতে ওনার ঘুমটা না ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওনার উনি চোখ বুজে আছেন, উনি শুনতে পাচ্ছেন যে একটা মেয়ে, একটা একটু বয়স্ক মহিলার মতন গলা, একটু ইংরেজি শব্দ বলছেন, মানে প্লিজ প্লিজ হেল্প হিম, এরকম করে আস্তে আস্তে ফিস 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 করে যেন ওর কানের কাছে এরকম একটা মহিলা কণ্ঠস্বর, এবং তার উচ্চারণটা পুরো ব্রিটিশদের মতন উচ্চারণে বলছে প্লিজ হেল্প হিম, প্লিজ হেল্প হিম, এরকম করে বলছে। ও তখন চোখ মেলে তাকিয়েছেন ভদ্রলোক, তাকিয়ে ওই আবছা আলোতে দেখছেন যে হ্যাঁ একজন মেম সাহেব হাত পা নেড়ে ওই কথাটা সমানে বলে যাচ্ছে। তখন তো ওনার হয়ে গেছে যে এটা কি হচ্ছে বলে উনি এক লাফ দিয়ে খাট থেকে উঠে বড় লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। বড় লাইটটা জ্বালাতে দেখছেন কিচ্ছু কোথাও নেই। খুব সেদিনকে ওনার ভয় লেগে গেছে, এবং ঘড়ির কাঁটা তখন রাত 2টো। তো ভাবছেন যে বাপরে এটা কি দেখলাম, পরপর 2 রাত্রি এরকম কি হচ্ছে এই ঘরটার মধ্যে, এটা তো আমার ঠিক ভালো লাগছে না, এরকম তো কখনো আমার এরকম অভিজ্ঞতা হয়নি। এইসব ভাবতে ভাবতে না আর তো শোয়া যাবে না, মানে শুলেও আলোটা জ্বালিয়ে রেখে উনি ওই শুয়ে আছেন। আলো জ্বলছে, চোখে তো আর ঘুম আসছে না। এই করতে করতে ভোর হয়ে গেছে আস্তে আস্তে, ওনার আর ঘুম হয়নি। তো উনি ভাবলেন যে আর তো একটা দিনের মামলা, কিন্তু আমাকে জানতে হবে ব্যাপারটা কি, কেন এরকম ঘটছে আমার সাথে। 2 দিন তো পরপর এরকম স্বপ্ন হতে পারে না, স্বপ্ন হলেও এরকম একটা বৃষ্টি বৃষ্টি স্বপ্ন দেখবই বা কেন, আমাকে জানতে হবে, কিছু তো একটা আছে সমস্যা। এই ভেবে উনি তো রাত্রি সকালবেলায় সেদিনকে ওই বাচ্চা ছেলেটার বদলে একটা বয়স্ক মানুষ চা দিতে এসছে। তখন ওই লোকটাকে বলেছে, আচ্ছা আপনি কি বলতে পারবেন এই ঘরটার কি কোনো রহস্য আছে, এই ঘরটায় কি কিছু ঘটেছিল? তখন বলছে কেন কেন বলছেন এরকম স্যার? বলছে না না আমার কিছু জানো তো বলো না। তখন বলছে না সেরকম তো কিছু জানি না, তবে আপনার যদি ঘরটা ভালো না লাগে আপনাকে আমি ঘরটা চেঞ্জ করে দিতে পারি, আমি নিচে গিয়ে রিসেপশনে বলে দিচ্ছি আপনার ঘরটা আপনাকে চেঞ্জ করে দেবে, আজকে রাত্রিরে আপনাকে আর এই ঘরে থাকতে হবে না, বলে লোকটা চলে গেল। ভদ্রলোক ভাবছে যে যাকগে বাবা, সত্যি এই ঘরটা পাল্টে নেওয়াই ভালো, কি জানি না, 2 রাত্রি ভালো করে ঘুম হলো না, ঠিক আছে। তো উনি তো সেদিনও কনফারেন্সে বেরিয়ে গেছেন, তারপর তাড়াতাড়ি সেদিনকে লাস্ট দিন ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে, সন্ধ্যের মুখে চলে এসছেন। এসে দেখলেন যে ওনাকে বলা হলো রিসেপশন থেকে আপনার ঘরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আপনি ওই ঘরে গিয়ে ওই ঘরে থাকুন বলে ঘরটা চেঞ্জ করে দেওয়াতে সেই রাত্রিটা উনি একদম খুব সুন্দর করে ঘুম হয়েছে, কোনো সমস্যা হয়নি, কিচ্ছু হয়নি। পরের দিন ওনার সকালের একটু বেলার দিকে ফ্লাইট ছিল, বাড়ি চলে আসবেন কলকাতায়। তো ফ্লাইটে মানে আসার আগে, এয়ারপোর্টে যাওয়ার আগে ওনার খুব চায়ের নেশা ছিল। খাওয়া দাওয়ার পরে উনি ভাবলেন আরেকবার চা খাই, তা অর্ডার দিয়েছে চা। সেই বুড়ো লোকটা, যে লোকটা আগের দিন ঘরটা চেঞ্জ করে দিতে বলেছিল, সেই লোকটাই এসছে।
আসতে উনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো সেদিন এড়িয়ে গেলেন কালকে, আপনি কি বলতে পারবেন ঘরটায় কিছু আছে নাকি, আপনি কি কিছু জানেন, আপনি তো অনেক দিন আছেন এখানে। তখন বলছে যে হ্যাঁ, কেউই সেরকম জানে না, তবে আমার ঠাকুরদার কাছে আমি শুনেছিলাম যে স্বাধীনতার আগে আর কি, যখন ব্রিটিশ আমল চলছিল তখন 4-5 জন স্বদেশী ছেলে এখানে একটা বড় মানে ধরা পড়ার পর একজন ব্রিটিশ মহিলা, মানে যে পুলিশ অফিসার ছিল তার ওয়াইফ, সে ব্রিটিশ মহিলা ওদের 4জনকে শেল্টার দিয়েছিল। তো বেশ কিছুদিন লুকিয়ে রেখেছিল নিজের কাছে। এদিকে সেই পুলিশ অফিসারই কিন্তু ওদের ধরেছিল, মানে ধরার চেষ্টা করেছিল, করেছিল তারা, কিন্তু ওরা ধরতে পারেনি। ওর বউই কিন্তু শেল্টারটা দিয়েছিল। তো সেই সময় তখন কী করেছে, এবারে হঠাৎ করে জানতে পেরে গেছে ভদ্রলোক, ওই পুলিশটা, যে ওর বউ ওদের শেল্টার দিয়েছে। যেই জানতে পেরেছে, বউটা ওদের বলে দিয়েছে, সে মেম বলে দিয়েছে যে তোমরা এবার পালাও, নাহলে কিন্তু ধরা পড়ে যাবে। তার 4টে ছেলের মধ্যে 3টে ছেলে পালিয়ে গেছিলো, আর একটা ছেলে পালাতে পারেনি, ধরা পড়ে গেছিলো। তখন ওই পুলিশ ওই ছেলেটিকে এবং নিজের স্ত্রীকে দুজনকেই গুলি করে হত্যা করে ওই বাড়িতে। সেই বাড়িটাই পরে রেনোভেশন করে সারি উড়িয়ে পরবর্তীকালে এই যে পান্থনিবাসটা তৈরি হয়েছিল। তো ওই যে ঘরটা আপনি ছিলেন, ওই ঘরটাতেই নাকি এই কাণ্ড কারবারগুলো হয়েছিল আর কি, নৃশংস হত্যাকাণ্ডটা হয়েছিল। এবং বহু চেষ্টা করেছিল মহিলা ওদের ছেলেগুলোকে বাঁচানো, কিন্তু শেষ পর্যন্ত নিজেও বাঁচেননি আর ছেলেটিও বাঁচেনি। তো সবাই কিন্তু এইটা দেখতে পায় না। এই ঘরে যারাই থাকে তারাই যে এরকম কিছু ঘটনা দেখতে পায় তা নয়, কেউ কেউ ভয় পেয়েছে। কিন্তু আমি এবার ভাবছি যে যেহেতু এরা কেউই জানে না, নতুন, আমি একমাত্র পুরনো লোক এবং অনেক দিন আগে আমি শুনেছি এরকম ঘটনা, আর আপনার সাথে যখন ঘটলো তখন আমি ভাবছি যে বারণ করে দেবো ওই ঘরে কোনো গেস্টকে রাখতে। তো তারপর আর কি উনি তো চলে এসেছিলেন বাড়ি, এসে উনি এই ঘটনাটা সবাইকে বলেছিলেন যে এইরকম অদ্ভুত একটা 2টো রাত্রির ওনাকে কাটাতে হয়েছিল। তো এই ছিল একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের? হ্যাঁ মহুয়া, শুভ সন্ধ্যা গো। 3-4টে ছেলে ধরা পড়েছিল, তার মধ্যে নাকি 3টে ছেলে পালিয়ে যেতে পেরেছিল। এবার ভদ্রমহিলার সাথে যে ছেলেটি ছিল তাকে হত্যা করেছিল, বাকি 3জনও ধরা পড়েছিল। কি হয়েছিল জানি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল যার জন্য 3-4টে ছেলেকেই দেখা গেছে। বা পরবর্তী, ওটা তো বহু যুগ আগের গল্প। তা এই আর কি ব্যাপার। আচ্ছা, আর একটা ছোট গল্প, সেটাও আমাকে একজন ফেসবুকের দিদি বলেছিলেন, তার ঠাকুরদা আর ঠাকুমার জীবনের অল্প বয়সের একটা অভিজ্ঞতার গল্প। সাংঘাতিক ভয়ঙ্কর কিছু নয়, কিন্তু এটা একটু ভৌতিক বটে। হ্যাঁ আমি ঠিক আছি রে। আচ্ছা, এই যে ওনার ঠাকুমা এবং দাদু, এরা এরা অনেক বছর আগের গল্প, মানে দিদির ঠাকুমা দাদু মানে বোঝাই যাচ্ছে বহুদিন আগের গল্প। তো ভদ্রলোকের নাম ছিল ভবানী, টাইটেলটা ঠিক মনে করতে পারছি না, আর ভদ্রমহিলার নাম ছিল রমা। আচ্ছা ধরা যাক ভবানী চট্টোপাধ্যায়। একটা, হ্যাঁ। তো ওনাদের বিয়ে হয়েছিল
নতুন বিয়ে হয়েছিল। ভবানীবাবুর বয়স তখন 27-28 বছর বয়স, আর রমা দেবী অনেক ছোট, 15 বছর বয়স ছিল ওনার। তো ভবানীবাবু ছিলেন ইঞ্জিনিয়ার, মাইন ইঞ্জিনিয়ার, ওই কলিয়ারি বেল্টে ওনার কাজ ছিল আর কি। তা উনি যখন বিয়ের পরে রানীগঞ্জে রানীগঞ্জের কলিয়ারিতে উনি ট্রান্সফার হয়ে যান। তো নতুন বউকে নিয়ে ওইখানে কোয়ার্টার পেয়েছিলেন। তা তখনকার রানীগঞ্জ তো এখনকার মতো ছিল না, অনেক মানে দূরে দূরে বাড়ি, আর ওই কোয়ার্টারগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে ছিল। হ্যাঁ, খুবই নির্জন এরকম জায়গা ছিল। এত তো লোকজন তখন ছিল না, রাস্তাঘাটও অত উন্নত ছিল না। কিন্তু যেহেতু রানীগঞ্জে কয়লার খনি আছে, সেহেতু ওখানে তো কাজকর্ম হবেই। তো এই দাদু, মানে ভবানী দাদু বলছি আমি, উনি তখন তো ইয়াং। তো উনি যখন কাজ করতে যেতেন, সারা দিন ধরে কাজকর্ম, কলিয়ারির কুলিরা সব নিচে নামতো, ইয়ের মধ্যে খনিতে নামা, তাদেরকে দেখভাল করা, সমস্ত কিছু করতে করতে ওনার বেশ রাত্রির হয়ে যেত ফিরতে ফিরতে। এক একদিন বেশ অনেক রাত হয়ে যেত। এদিকে ওই বাচ্চা মেয়েটি, বউটি রমা, ওর তো মাঝে মাঝে খুবই ভয় করতো, একা একা থাকতো। পাশের কোয়ার্টারগুলো অনেকটা দূরে দূরে। হ্যাঁ, তখনকার দিন তো, তখন তো ইলেকট্রিসিটি ছিল কি ছিল না আমি ঠিক বলতে পারবো না। কলিয়ারি বেল্ট যখন ছিল হয়তো ইলেকট্রিসিটি, কিন্তু ও ভয় পেত, কারণ ও কোনো দিনও এরকম একলা একলা থাকেনি। ও একটা একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছে। তারপরে তো বিয়ের পরে শ্বশুরবাড়িতে ছিল, কিন্তু স্বামীর সাথে যেহেতু আসতে হলো, সে তো একলাই মোটামুটি অল্প বয়স হলেও মোটামুটি সংসারটাকে গুছিয়ে নিয়েছিল। কিন্তু এই রাতের দিকে ও বেশ ভয় লাগতো ওর আর কি, একলা একলা খুবই মানে ভয় পেত যে এই বুঝি কী হলো না হলো, চিন্তা করতো। আর ওই বরের জন্য অপেক্ষা করতো কখন আসে কখন আসে। তো ভদ্রলোক মোটামুটি 8টা, 8:30, 9টা এরকম বেজে যেত। তো একদিন হয়েছে কি, খুব মানে 8টা ফাট্টা বেজে গেছে। তখন তো ফোন টোন ছিল না যে জানিয়ে দেবে যে আজকে দেরি হবে। কিন্তু 8টা বেজে যাওয়ার পরে ও তখনও ভাবছে যে এই বুঝি আসে এই বুঝি আসে, খুব ভয় ভয় লাগছে এরকম। তো কী করেছে, দরজা খুলে বাইরের বারান্দাটায় গিয়ে মানে বসেছিল একা একা, যে অন্তত বাইরে থেকে একটু দূরের দূরের আলোগুলোও তো দেখা যায়, এভাবে বসেছিল। তো এ করতে করতে প্রায় 9টা বেজে গেছে, তখনও ওর হাজব্যান্ড আসেনি। তখনও ভীষণ ভয় করতে শুরু করেছে, একটু ঠাকুরের নাম করছে আর ভয়ে ভয়ে ভাবছে যে বাবা কখন আসবে, আমি আর ভালো লাগছে না এরকমভাবে, কাউকে তো এখন ডাকলেও পাওয়া যাবে না এরকম ভাবছে। হঠাৎ দেখছে যে কাছাকাছি মানে একটু দূরের থেকে দেখতে পাচ্ছে যে একজন মহিলা মতন কেউ যেন আসছে। তা দেখে যে একটা অল্প বয়সী মেয়ে, সাঁওতালি মেয়ে, সে এসে বলছে যে দিদি তোমার এখানে একটু বসবো। তখন বলছে যে হ্যাঁ তুমি কে? তখন বলছে আমি ডুগ্গি। তখন বলছে ঠিক আছে, হ্যাঁ বসবে, বসো। তখন বলছে যে না, আমি তো অনেক দূর থেকে আসছি হাঁটতে হাঁটতে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি একটুখানি বিশ্রাম নেব, সব বাড়ির তো দরজা বন্ধ, তোমার দরজাটাই খোলা আছে, আমাকে একটু তোমার এখানে বসতে দেবে? তখন বলছে হ্যাঁ ঠিক আছে, বসো না, কি আছে, বসো। মানে আমি একটু বসে তোমার সাথে কথা বলে আবার চলে যাবো। ঠিক আছে। তো বসে বসে ওর সাথে অনেক গল্প টল্প করছে, এটা ওটা বলছে, করতে করতে মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেছে, তখনও কিন্তু ওর বর আসেনি। তখন ওই মেয়েটি বলছে, দুগ্গি বলছে যে আমি এবার যাই বুঝলে। তখন বলছে তুমি এলে বলে আমার খুব ভালো লাগলো, তোমার সাথে কথা বলে সময়টা কেটে গেল, দেখো তো এখনও আসলো না, আমার খুব ভয় করে একা একা, তুমি আর একটু থাকবে গো? তখন ও বলছে যে না, আমার আর থাকার উপায় নেই, আমাকে এবার যেতেই হবে, তুমি ভয় পেও না, যদি কেউ আসে, কোনো লোকজন আসে তোমাকে কিছু করতে, তুমি আমার নাম করে দেবে, বলবে ডুগ্গি মাকুয়া বললে আমাকে সবাই ভয় পায় এই তল্লাটে। হ্যাঁ, আমার নাম যদি তুমি একবার করো, বলবে আমার দিদি ডুগ্গি মাকুয়া, সঙ্গে সঙ্গে তোমাকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। তখন ও বলছে তাই নাকি, ওমা তুমি এত ফেমাস এখানে? বলছে হ্যাঁ, বলে ও তো হাঁটতে হাঁটতে চলে গেছে।
তার ওই 10 মিনিটের মধ্যে ওর হাজব্যান্ড এসে গেছে। ও হাজব্যান্ড আসতে ও বলছে, বাবা তোমার এত আজকে দেরি হলো, আমার আজকে কী ভয় করছিল, ভাগ্যিস একজন এসছিল, তার সাথে খানিক, বলছে একজন এসছিল, কে এসছিল? তখন বলছে এরকম ডুগ্গি বলে একটি মেয়ে, সাঁওতালি মেয়ে, ও এসে অনেকক্ষণ আমার সাথে গল্প টল্প করে গেছে। তখন ভদ্রলোক বলছে যে তুমি এই কাণ্ডগুলো কেন করো? আমি যখন থাকি না তখন তুমি দরজা বন্ধ করে ঘরের ভেতর থাকবে, বাইরে বেরিয়ে এসছো আর অচেনা অজানা লোককে তুমি এরকম ঘরে ডাকো। বকাবকি করলেন একটু, যে জানো কত রকম বিপদ হতে পারে। বলছো কিসের বিপদ হতো? একটা মেয়ে মেয়ে মহিলা, সে আর কতক্ষণ ধরে ও সঙ্গ দিয়েছে জানো? বলছে সে ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না কার মনে কি আছে। তুমি সরল মনে তাকে বিশ্বাস করলে, তোমাকে একটা খারাপ কিছু করে দিল। সেই জন্য বলছি যে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে, আর আমি যতক্ষণ না আসবো। ও আর কি বলবে, চুপচাপ শুনলো। এরপরে ভদ্রলোক পরের দিন যখন কলিয়ারিতে গেছে, গিয়ে উনি সব কলিগদের সাথে এটা ওটা গল্প করতে করতে উনি তখন বলেছে, আচ্ছা এখানে কে বলো তো, খুব ফেমাস একজন মহিলা আছে সাঁওতালি, ডুগ্গি মাকুয়া তার নাম। তা সেখানে তোমরা সব চেনো নাকি তাকে? তার ভয়ে নাকি সবাই একেবারে থরহরি কম্প, এরকম অবস্থা। তখন এই ওর মুখের দিকে চাইছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, বলছে কি হলো, সত্যিই তো তোমাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেছে, কি ব্যাপার বলো তো? তখন একজন বলছে যে আচ্ছা, এর কথা আপনি জানলেন কি করে? তখন বলছে আরে জানবো না, কালকে কি হয়েছে জানো? তখন বলছে যে এরকম আমার বউ তো এরকম খুব ভয় পায়, ও বেচারি বাচ্চা মেয়ে, তো ওই ডুগ্গি গিয়ে ওর সাথে খুব গল্প টল্প করেছে, করে ওকে বলেছে যে কেউ যদি আসে আমার নাম করে ভয় দেখিয়ে দেবে, আমাকে সবাই এখানে ভয় পায়। তখন ওরা বলছে যে ও তাই বলুন, আপনার বউ তো ভাগ্যবতী, তো ডুগ্গি তাকে দেখা দিয়েছে, আর এবং তাকে সময় দিয়েছে, সময় মানে এতক্ষণ ধরে তাকে সময় দিয়েছে, তাহলে তো ভূতের সঙ্গে আপনার বউ কাটিয়েছে এতক্ষণ সময়। বলছে কি বলছেন, ভূতের সঙ্গে কাটিয়েছে মানে? তখন বলছে যে হ্যাঁ, এখানে ডুগ্গি বলে একটি মেয়ে, সাঁওতালি মেয়ে থাকতো বহুদিন আগে। তো তার হাজব্যান্ড ছিল, পায়ে চলতে পারতো না, খোড়া। তো ওদের ছিল ওই বিড়ি বাঁধার ব্যবসা, ভদ্রলোক বিড়ি বাঁধত, আর ও গিয়ে সেই বিড়ি বিভিন্ন জায়গায় বিক্রি করত। তো ওই একদিন এরকম ঝড়জলের রাত্রিরে ও ডুগ্গি ফিরতে অনেক রাত্রির হয়ে গেছিল। তখন একটা বাড়িতে ওরকম ঢুকে আশ্রয় চেয়েছিল। তো সেই বাড়িতে আশ্রয় দিয়েছিল কি দেয়নি জানি না, জানা যায়নি আর কি। কিন্তু সে রাতে ডুগ্গি বাড়ি ফেরেনি। পরের দিন সেই জলার ধারে একটা খনির মানে দিকে, একটা কয়লা খনির একটা মানে জঙ্গলে এরকম জায়গায় ওর ডেড বডি পাওয়া যায়, এবং বোঝাই যায় সে অত্যাচারিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। তারপর থেকে ডুগ্গিকে মাঝে মাঝেই এই তল্লাটে দেখা যায়, এবং তাকে দেখতে পেলে সকলে স্বাভাবিকভাবে প্রচণ্ড ভয় পায়, যে ওই ডুগ্গি আসছে বললে মানে ভয় পায়। কিন্তু ও যে কখনো কারোর ক্ষতি করেছে সেরকম কিছু শোনা যায় না, কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে ওরা একদম মানে ডুগ্গির নামে এই তল্লাটের মানুষ খুব ভয় পায়। তো আপনার স্ত্রীর ভাগ্য ভালো যে ডুগ্গি এসে ওকে সময় দিয়ে গেছে, ওর সাথে গল্প করে গেছে। মানে তখন মানে উনি অবাক হয়ে গেছেন যে এরকম ঘটনাও ঘটতে পারে, যে একজন অশরীরী এসে এতক্ষণ ধরে গল্প করে গেল, আর কিছু বুঝতেও পারলো না ওরা। কি অদ্ভুত ব্যাপার। তো এই ছিল আমার আজকের মতো, এখানেই আমি শেষ করব গল্প। হ্যাঁ, কি বলছো? ও পিকনিক, হ্যাঁ পিকনিকে তো যাওয়ার 16 আনা ইচ্ছে আছে। তোমরা কে কে যাচ্ছ বলো, তাহলে দেখা হবে আবার, মজা হবে। অঙ্কিতা যাচ্ছ? সংঘমিত্রা দেখছি।
তোমার বর যাচ্ছে, তুমি যাচ্ছ না? আচ্ছা, ঘটনাটা ভালো লেগেছে। ঠিক আছে, আবার টুক করে চলে আসবো একদিন তোমাদের সাথে গল্প করতে। আচ্ছা, তোমাদের আবেদনটা রাখবো আমি, দিদিমণির বাড়ির গল্প আবার বলবো। উম, ও বর্ণালী যাচ্ছ, বাহ বাহ বাহ, খুব ভালো কথা। থ্যাংক ইউ মিঠু। আচ্ছা, ঠিক আছে, তাহলে পিকনিকে অনেকের সাথে দেখা হবে, মজা হবে খুব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। পিকনিকে যারা আসছো তাদের সাথে তো দেখা হবেই, এছাড়াও আবার লাইভে চলে আসবো টুক করে, এসে তোমাদের সাথে আবার গল্প করে যাব। কেমন? আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো।